সুপ্রিয় দর্শক, আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। সুধী দর্শক, ক্ষমতা পেলে বিড়াল যে বাঘ হয়ে উঠে তা প্রমাণ হচ্ছে বর্তমান বাংলাদেশ। বর্তমান বাংলাদেশে সরকার আছে কিন্তু আইন নেই। আইনটা পালন করছেন এবং সরকারের দায়িত্ব পালন করছেন সাধারণ জনগণ। সাধারণ জনগণ পালন করছেন কারণ আপনি দেখতে পাবেন বাংলাদেশের রাস্তাঘাটে থেকে শুরু করে প্রতিটা পাড়া মহল্লায় বাড়ি ঘর বাড়ি সব কিছুতেই লুটপাট, রাহাজানি, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। মানুষ নিজের ইচ্ছা মতো আইনকে হাতে তুলে নিচ্ছেন, যে যার ইচ্ছা মতো পাড়া মহল্লা, গ্রাম গঞ্জ সব কিছু পরিচালনা করছেন। মানুষের দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছুর এবং সরকারের উপর থেকে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তী স্বাধীন বাংলাদেশে বর্তমান চিত্র হচ্ছে তাই। বাংলাদেশের প্রতিটা মানুষ, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা এবং কিছু উগ্রপন্থী মানুষ, তারা সবসময় অপকর্মে জড়িয়ে যাচ্ছেন। যখন ইচ্ছা তারা মানুষের ঘর বাড়িতে লুটপাট করছেন, যখন ইচ্ছা তারা ডাকাতি করছেন, যখন ইচ্ছা তারা মানুষকে হয়রানি করছেন। এবং বাংলাদেশে একটি ঐতিহাসিক সরকার এই মুহূর্তে আছে। কারণ এই ঐতিহাসিক সরকার আমি এর জন্যই বলছি, বাংলাদেশ এর আগে তার 54 বছরে কোনো এরকম গণ অভ্যুত্থান দেখেনি, এত মানুষের হত্যা দেখেনি। এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে গুটি কয়েক মানুষ দায়িত্ব নিয়েছেন, চেয়ারে বসেছেন, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় তারা দায়িত্ব নেননি। তারা শুধু চেয়ারে বসেছেন। চেয়ারটাই তাদের জন্য মুখ্য। তাদের চেয়ারটা যদি তাদের জন্য মুখ্য না হতো, তাহলে তারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেন। তারা তা করছেন না। তারা শুধুই তাদের চেয়ারে বসছেন এবং মুস্তাও দিচ্ছেন। শুধু দর্শক, যে দেশে আইন নেই সে দেশে তো সরকারের প্রয়োজন নেই, আর যে দেশে আইন আছে সে দেশে সরকারের প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এখন আমি বলি কোনোটাও নেই। এখন না আছে আইন, না আছে সরকার। শুধু শুধু আমরা জনগণ তাদেরকে বাধা দিচ্ছি, তাদেরকে দেখভাল করছি। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদকে অনতি বিলম্বে দায়িত্ব ছেড়ে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়াই উচিত। যত শীঘ্রই তারা নির্বাচন দিবেন, যত শীঘ্রই তারা দায়িত্ব থেকে চলে যাবেন, তত এই বাংলাদেশের মঙ্গল হবে। নতুবা এই বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। বিশ্বের বুকে বাংলাদেশ তার মর্যাদা হারাবে। কথায় আছে, মানুষ যখন ক্ষমতা পায় তখন দরাকে সরা জ্ঞান মনে করে। এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কোনোদিন কল্পনাও করেননি জুলাই আন্দোলনের পূর্বে তারা ক্ষমতায় বসতে পারবেন। তারা বাংলাদেশের মসনদের চেয়ার, সোনার চেয়ার, সেটি দেখতে পারবেন, বা সেটি কিভাবে তারা বসেন তা অতীতে তাদের ধারণাই ছিল না। কারণ তারা কোনো দিন রাষ্ট্র ক্ষমতার দ্বারে কাছে ছিলেন না, কারণ তারা কোনো দিন রাজনীতি করেনি, সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে পারেনি। এর জন্যই আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা। এটা অনেকেই বলেন তারা পরিকল্পিতভাবে, তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে অকার্যকর করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিদেশি ষড়যন্ত্রের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। এর জন্যই তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা থেকে কোনো কিছুই উদ্যোগ নিচ্ছেন না ঠিক করার জন্য। কারণ বাংলাদেশ একটি অনিশ্চিত বাংলাদেশ হলে তিনি লাভবান হবেন। কারণ তিনি চান এই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাক। কারণ তিনি তো স্বাধীনতার পক্ষের শক্তি নন, এবং উপদেষ্টা পরিষদের 99% মানুষ স্বাধীনতার পক্ষে নয়। এর জন্যই তিনি, মনে হয় তার কোনো ক্ষোভ আছে, রাগ আছে স্বাধীনতাকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে। এর জন্যই তো তার আশকারায় 32 নম্বরকে জ্বালিয়ে পুড়িয়ে বুলডোজার দিয়ে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এমনকি স্বাধীনতা, বাংলাদেশের 71 স্বাধীনতার যত স্তম্ভ বাংলাদেশে আছে, নামফলক আছে, সব কিছুকে ধ্বংস করা হয়েছে। এই বাংলাদেশকে আর এখন কেউ স্বাধীন বাংলাদেশ বলতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশের দিকে তাকালে এখন চোখের পানি শুধু ঝরে।
এটা তো বাংলাদেশ হওয়ার কথা ছিল না। ডক্টর মাহমুদ ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন দেশের মানুষ মনে করছিল তারা একটি ভালো সরকার পাচ্ছে, একজন ভালো মানুষকে রাষ্ট্রনায়ক হিসেবে পাচ্ছে, যিনি ইতিহাস গড়তে পারবেন। কিন্তু সব কিছুতেই বুমেরাং হয়েছে, মানুষের আশার প্রতিফলন হয়নি। মানুষ মনে করেছিল ডক্টর মাহমুদ ইউনূস যেহেতু আন্তর্জাতিক সম্পন্ন একজন মানুষ, দেশের ক্ষমতায় বসলে তিনি এই দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে অতি দ্রুত, কারণ বিশ্ব বরণ্য একজন মানুষ, যিনি 3.0 তত্ত্বের আবিষ্কারক, যার পরিস্থিতি বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে। তিনি প্রতিটা রাষ্ট্রের কাছে থেকে টাকা, বস্তা বস্তা টাকা আনবেন এবং বাংলাদেশকে সোনায় ভরে দেবেন। বাংলাদেশের মানুষ মধুর উপর দিয়ে হাঁটবে, দুধের উপর দিয়ে হাঁটবে, টাকার উপর দিয়ে হাঁটবে। কিন্তু সব কিছুই বুমেরাং হয়েছে, বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন হয়নি। বিজ্ঞজনদের উক্তি হচ্ছে, মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল ধরতে শিখবে সেদিনই সে প্রকৃত মানুষ হবে। কিন্তু শুধু দর্শক, বাংলাদেশ তার 54 বছরে এমন কোনো শাসক পায়নি যে শাসক তার নিজের চেহারা দেখেছে। প্রতিটা শাসকই, প্রতিটা মানুষই যখন ক্ষমতায় বসে তখন বাংলাদেশের প্রতিটা মানুষই, প্রতিটা রাজনৈতিক দলই বিগত রাজনৈতিক দলগুলোর নেতাদের আচার আচরণ এবং সবসময় দোষ দিয়ে থাকে, কিন্তু নিজে কী করছেন সেটা দেখেন না। তেমনইভাবে ডক্টর মাহমুদ ইউনূসের সরকার, শেখ হাসিনা কী করেছেন সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু তিনি দেশ কীভাবে পরিচালনা করবেন সেটা একেবারেই চিন্তা করছেন না। দেশের মানুষের কথা চিন্তা করছেন না। দেশের মানুষের কথা যদি চিন্তা করতেন তাহলে দেশকে তিনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতেন না। শুধু দর্শক, যে মানুষ অন্যের ক্ষতি করে আনন্দ পায় সে মানুষ হয় পশু না হয় শয়তান, এটা দার্শনিকদের উক্তি হচ্ছে। তেমনইভাবে আমি মনে করি আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে তাই। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, 32 নম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে তিনি প্রধান উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত বলছেন, তিনি অনভিপ্রেত বলছেন। কিন্তু এই 32 নম্বরের যে বাঙ্গা হবে, বুলডোজার দিয়ে বাঙ্গা হবে, বুলডোজার মিছিল হবে সারা বাংলাদেশে, এটা তো এক সপ্তাহ আগেই এই পিনাকি ইলিয়াস রায় ফেসবুকে, সোশ্যাল মিডিয়া দিয়েছেন এবং সমন্বয়করা এটা প্রচার করেছেন। তার উপদেষ্টা পরিষদ থেকেও এটা আসিফ মাহমুদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সবাই একমত ছিলেন। কিন্তু এই যে কথায় আছে না, কথায় আছে দুমুখো সাপের চেয়ে দুমুখো মানুষ খুবই ভয়ঙ্কর এবং জঘন্য মানুষ। এই উপদেষ্টা পরিষদের প্রধান হচ্ছেন সেই রকম একজন মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই হচ্ছে সেই রকম একটি জঘন্য ধরনের দল। এই দলগুলোর কাছে কোনো বাংলাদেশের কোনো মহব্বত নেই, এই দলগুলোর মাঝে কোনো দেশপ্রেম নেই। এই দলগুলো যদি চাইতো তাহলে 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্বাধীনতার নাম ফলকগুলোকে মুছে দেওয়ার চেষ্টা সরকার যেমন করতে পারতো না, তেমনি দুষ্কৃতিকারীরাও করতে পারতো না। গাজীপুরে আকাম মুজাম্মেল সাহেবের সাবেক মন্ত্রী আকাম মুজাম্মেল সাহেবের বাড়িতে হামলা হওয়ার পর যখন স্থানীয় জনতা প্রতিরোধ করল, তখন সরকার ছাত্রদের পক্ষ নিয়ে ডেভিল হান্ট অপারেশন পরিচালনার উদ্যোগ নিল। কারণ কি? সরকার চেয়েছিল, ইউনূস সাহেব চেয়েছিলেন এদেশে যাতে আওয়ামী লীগের কোনো গন্ধ না থাকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন অস্তিত্ব না থাকে। রাজনৈতিক বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোও তেমনই চেয়েছিল। কিন্তু আজ পর্যন্ত শুধু দর্শক একটি রাজনৈতিক দল নিন্দা জানায়নি। তবে আশার কথা হচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলো খারাপ হলেও আশার কথা হচ্ছে খারাপের মাঝেও কিছু ভালো মানুষ থাকে। যেমন দেশের 26 জন বিশিষ্ট নাগরিক নিন্দা জানিয়ে সরকারকে সমালোচনা করে বিবৃতি দিয়েছেন, কারণ তারা মনে করছেন এর প্রভাবে বাংলাদেশে জঙ্গি উত্থান হবে, মৌলবাদের উত্থান হবে এবং বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তারা মনে করেন
ধানমন্ডি সহ সকল ঐতিহাসিক স্থাপনাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের এবং স্বাধীনতা যুদ্ধের অংশ। এই বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করতে যারা পায়তারা করছে তাদেরকে জাতি কোনো দিন ক্ষমা করবে না। আজকে যারা ধানমন্ডি গুড়িয়ে দিয়েছেন, কালকে তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে। মনে রাখবেন, আপনাদের মনে রাখতে হবে, জাতি এবং প্রকৃতি কোনো সময় ন্যায় বিচার থেকে কাউকে বঞ্চিত করে না। প্রকৃতি কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে না। আজকে আপনার জোর আছে, আপনি জুলুম করছেন, কিন্তু এই প্রকৃতি আপনাকে একদিন জুলুম করবে। পরিশেষে শুধু দর্শক, এই ৩২ নম্বর সহ সকল স্থাপনা এবং নিরীহ মানুষদেরকে যারা গুম, হত্যা, খুন এবং লুটপাট করছে, রাহাজানি করছে, তাদের প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই। এবং আপনারা সবাই, আমি সহ আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। ধন্যবাদ। ভালো থাকবেন।